আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম আজকে সংসদে আমাদের রাষ্ট্রপতিকে নিয়ে বেশ ক্ষোভ ঝেড়েছেন, উষ্মা প্রকাশ করেছেন। এটা অস্বাভাবিক কিছু না, কারণ এই যে এনসিপি দলটা আছে এদের নেতৃবৃন্দের কাছ থেকে আমরা এরকমটাও অনেক আগে থেকেই পেয়ে আসছি। যখন তারা অন্তর্বর্তীকালীন সরকারের অংশ ছিলেন এবং যখন এই নাহিদ ইসলাম এই সরকারের একজন উপদেষ্টা ছিলেন, তখনও তারা কিন্তু এই আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি মিস্টার শাহাবুদ্দিন আহমেদ তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য নানা ধরনের চেষ্টা তারা করেছেন। সরকারের কাছে আবদার করেছেন, দাবি করেছেন, হুমকি দিয়েছেন, এমনকি বঙ্গভবনের সামনে যেয়েও তাকে উৎখাতের চেষ্টা করেছেন। তখন কিন্তু দেশে একটা নিয়মতান্ত্রিক সরকার ছিল, নিয়মতান্ত্রিক মানে একটা রেগুলার গভর্নমেন্ট ছিল, এবং সেই গভর্নমেন্ট দাবি করত যে তারা একটা সাংবিধানিক সরকার। তো একটা সাংবিধানিক সরকার থাকাকালে এই সমস্ত ছেলেমেয়েরা গিয়েছিল বঙ্গভবনের সামনে রাষ্ট্রপতিকে উৎখাত করার জন্য, এবং সেই সাংবিধানিক সরকার সেই উৎখাত প্রচেষ্টাকে প্রতিরোধ করার কোনো চেষ্টা করেছে বলে, মানে তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া অথবা অন্য কিছু করেনি। একসময় তারা ক্লান্ত হয়ে ওখান থেকে চলে এসেছে, যখন দেখেছে যে তাদের সেই উৎখাত প্রচেষ্টায় দেশের প্রধানতম দল ওই সময়কার যারা বিএনপি, তাদের মাঝখান থেকে কোনো ধরনের ইতিবাচক সায় পাওয়া যায়নি। বরং তারা বলেছিলেন যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য যিনি রাষ্ট্রপতি আছেন তার ওই পদে থাকা উচিত। তখন তারা হতাশ হয়ে চলে এসেছে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা কিন্তু অব্যাহত আছে, অব্যাহত থাকতেই পারে। কিন্তু সেই প্রচেষ্টার প্রকাশটা কি, সেটা হলো ইম্পর্টেন্ট কথা। আপনি বলতেই পারেন যে এই রাষ্ট্রপতি থাকা উচিত না, আপনি বলতেই পারেন রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাতে পারেন আপনি থাকা উচিত না, আপনি চলে যান, আপনি বলতে পারেন। কিন্তু এই প্রকাশটা, এই যে অনুভূতিটা, এই যে ক্ষোভটা, এই যে আকাঙ্ক্ষাটা, এটা প্রকাশের প্রক্রিয়াটা কি হবে? দেখুন, দেশে এখন একটা প্রধানমন্ত্রী আছেন, একটা সরকার আছেন। তারেক রহমানকে আপনার পছন্দ নাও হতে পারে, আপনি বলতেই পারেন আমি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে পছন্দ করি না। কিন্তু আপনি যদি তারেক রহমানকে উৎখাত করার জন্য তার বাসভবনের সামনে যে ঢিল পাটকেল ছুড়েন এবং বলে তাকে উৎখাত আজকে করেই ছাড়বো, তখন রাষ্ট্রের কি দায়িত্ব হবে? তো রাষ্ট্রের দায়িত্ব হবে আপনাকে প্রতিহত করা। এটাই নিয়ম। কারণ তারেক রহমান একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে এদেশে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে আরেকটা নির্বাচনের মাধ্যমে উৎখাত করা যাবে, এছাড়া নয়। আর এছাড়া আপনি করতে পারেন যদি সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, সারা দেশের মানুষের ক্ষোভ নিয়ে আন্দোলন তৈরি করে আপনি যদি করতে পারবেন, যেমনটা নাকি শেখ হাসিনাকে করা হয়েছিল, যেমনটা নাকি এরশাদকে করা হয়েছিল, সেইভাবে আপনি করেন পারলে, যদি ক্ষমতা থাকে। না হলে আপনি তো এরকমভাবে মানে যা তা বলে গালাগালি করতে পারেন না ভাই। কিন্তু নাহিদ ইসলাম সাহেব এই কাজটা করেছেন জাতীয় সংসদে বসে দাঁড়িয়ে। জাতীয় সংসদ কিন্তু একটা পবিত্র জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেভাবে কথা বলেছেন সে কথাগুলো আমি বলবো, একটু আপনাদেরকে আমি শোনাবো। আপনারা নিশ্চয়ই মধ্যে পড়েছেন, তারপরে আমি একটু শোনাবো, কারণ তার কিছু কিছু বাক্যকে আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। উনি যে প্রক্রিয়ায় করেছেন সে প্রক্রিয়া আমি মনে করি উনি কাজটা ঠিক করেননি, এটা শোভন হয়নি। কারণ মাথায় রাখতে হবে এই জিনিসগুলো কিন্তু একসময় ডকুমেন্ট হয়ে থাকবে। আজকে থেকে 30 বছর, 40 বছর, এমনকি 100 বছর পরেও সংসদে কে কী বলেছেন সেগুলো ডকুমেন্ট হয়ে থাকে। ওনার কথার মধ্যে যুক্তি কতটুকু আছে দেখুন। উনি রাষ্ট্রপতির এই যে অধিবেশনটা চলছে, এটা রাষ্ট্রপতি একটা ভাষণ দিয়েছেন। রাষ্ট্রপতি ভাষণ দেন সংসদ যখন বসে, প্রথম যখন অধিবেশনটা বসে সেই অধিবেশনে উনি একটা ভাষণ দেন। এবং প্রতি বছরের শুরুতে যখন একটা অধিবেশন বসবে, যেমন আগামী বছর যদি জানুয়ারিতে কোনো অধিবেশন বসে, অথবা 2027 সালে প্রথম যেদিন অধিবেশন বসবে, সেটা জানুয়ারিতে হোক, ফেব্রুয়ারিতে হোক, যখনই হোক, সেই অধিবেশনে রাষ্ট্রপতি একটা ভাষণ দেবে। সেই ভাষণে কি থাকে সাধারণত? সেই ভাষণে থাকে দেশের বর্তমান অবস্থা, এই সরকারের অবস্থা, সরকার কি করছে না করছে এগুলি সম্পর্কে তিনি একটা ধারণা জনগণকে দেন, সংসদকে দেন। এবং বলাই বাহুল্য, এই ভাষণটা উনি নিজে লেখেন না, এই ভাষণটা সরকার লিখে দেয়।
মানে আমাদের দেশে যে রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণটাও সরকারের পক্ষ থেকে লিখে দেওয়া হয়, উনি যে কেবল আনুষ্ঠানিকতার মাধ্যমে পড়েন জিনিসটা। আমাদের এই প্রথম অধিবেশনে এই ভাষণটা দেওয়ার পর যারা সংসদ সদস্য থাকেন এরা সবাই পর্যায়ক্রমিকভাবে এই রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের নিয়ে আলোচনা করেন। আমাদের নাহিদ ইসলাম সাহেব কী করেছেন, উনি প্রথমেই বলেছেন আমি রাষ্ট্রপতি প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের বক্তব্য আমি শুনিনি। তো শুনেন না তো দাঁড়াইছেন কেন? আপনি যে ভাষণ শুনেননি সেই ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা দাঁড়িয়েছেন কেন? আপনি তো দাঁড়ানোর কোনো একটি, আপনি তো শুনেনি না এটা। এবং তারপরে উনি আরও বলেছেন যে এ নিয়ে আমার বলার কোনো আগ্রহ নাই। তো আগ্রহ নাই তো খারাই গেছেন কেন ভাই? তো আগ্রহী নেই, চুপচাপ থাকেন, বলেন এই ভাষণ আমি শুনি নাই, এটি নিয়ে আমি কোনো আলোচনা করবো না। আপনি তো বলবেন যে উনি তো ওয়ার্কআউট করেছেন, হ্যাঁ ওয়ার্কআউট করেছেন, কিন্তু ওয়ার্কআউট করার পর যে জিনিসটা হয়, আমাদের যে অভিজ্ঞতা আর কি, ওয়ার্কআউট করার পর ওরা কিন্তু ওই এলাকা ছেড়ে চলে যান না। ওয়ার্কআউট করার পর ওনারা যার যার কক্ষে যেয়ে বসেন, ওখানে তো বিরোধী দলের একটা কক্ষ আছে, ওখানেও কিন্তু লাউড স্পিকারে সংসদের ভেতরে কী চলছে সব ওখানে শোনা যায়। তো উনি তো শুনেছেন, হয়তো প্রতিবাদ শুরু কিন্তু ওয়ার্কআউট করেছেন। সেই প্রতিবাদটা কেন, কী কারণে, এটা আমার কাছে এখনও বোধগম্য হয় নাই। যখন ওরা করেছেন, করতেই পারেন, এটা একটা সংসদীয় রীতি। কিন্তু আপনি যেটা নিয়ে শুনেন নাই সেটা নিয়ে আলোচনা করার জন্য দাঁড়িয়েছেন কেন? উনি বলার চেষ্টা করেছেন এই রাষ্ট্রপতি খুবই মন্দ এবং তার কিছু কুকীর্তি উনি হাউসের সামনে তুলে ধরতে চান বলে উনি দাঁড়িয়েছেন। ওকে, উনি কী কী কুকীর্তির কথা বলেছেন সেটা একটু বলি। ওনার ভাষায় উনি বলেছেন যে এই শাহাবুদ্দিনকে, মানে নাম ধরে বলেছেন ভাই নামটা একটু বললো, কিন্তু বয়সেও আপনার বাপদাদার সমান হবে, বাপের সমান হবে, তাই না? একটা বয়স্ক লোককে সম্মান করুন। আচ্ছা, শাহাবুদ্দিনকে দুদকের কমিশনার করা হয়েছিল 3টি অ্যাসাইনমেন্ট দিয়ে। অ্যাসাইনমেন্ট 3টা কী কী? খালেদা জিয়া ও তারেক রহমানকে দুর্নীতির অভিযোগে শাস্তি নিশ্চিত করা, পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিনচিট দেওয়া, মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলা থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের মুক্তি দেওয়া। এই 3টা কাজ শাহাবুদ্দিন সাহেব করেছেন। এই 3টা কাজের সঙ্গে আর কেউ জড়িত ছিলেন না। পুরো দায় আপনি শাহাবুদ্দিন আহমেদকে দিয়ে দিলেন। শাহাবুদ্দিন আহমেদকে পুরো কাজগুলো করার মতো অবস্থানে তখন ছিলেন। দুদকের পরিচালকের হাতে কতটুকু ক্ষমতা থাকে? দুদকের একজন চেয়ারম্যানও তো থাকে, একজন চেয়ারম্যান থাকে, আরও বেশ কয়েকজন পরিচালক থাকে। উনি এককভাবেই ক্ষমতা অধিকারী ছিলেন, ধরলাম ছিলেন। যদি অন্যায় হয়ে থাকে ওনার বিচার করবেন, আপনি ওনার বিরুদ্ধে মামলা করবেন। কিন্তু সমস্যা হলো উনি যতক্ষণ প্রেসিডেন্ট থাকবেন তখন তো মামলা করতে পারবেন না। ঠিক আছে, প্রেসিডেন্ট পদে চলে যাওয়ার পর মামলা হবে, কিন্তু এই ধরনের অপরাধ আপনি আর যেগুলো আপনি বলেছেন তো আপনি অভিযোগ একটাও তো প্রমাণিত না। ওনাকে যে এই 3টা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল আপনি কোথায় শুনছেন? কোনো প্রমাণ আছে আপনার কাছে? নাই তো। এরকম অভিযোগ তো আপনার যে নেতা তাদের বিরুদ্ধেও আছে, আপনার বিরুদ্ধেও আছে। যে ডক্টর ইউনূসের সঙ্গে আপনি ছিলেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধেও আছে। তাহলে ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা হন তখন তো তিনি অলরেডি কনভিক্টেড, এবং সেই মামলা, যে মামলা তার বিরুদ্ধে কনভিকশন হয়েছে, উনি সেই মামলার মানে যে সাজা হয়েছিল উনি সাজা দিয়েও দিয়েছেন। মানে জেল কাটেন নাই, যে ক্ষতিপূরণ ওনার কাছে চাওয়া হয়েছিল উনি সেটা দিয়েও দিয়েছেন। তার মানে উনি নিজের অপরাধ স্বীকার করেছেন। তখন তো আপনার কোনো ঝামেলা হয় নাই ভাই। দেখুন, একটা কথা বলি, এবং আমি আরেকটা কথা বলি। উনি আরেকটা বলেছেন কি, আমাদের দুর্ভাগ্য এই দুর্নীতিবাজ, মিথ্যুক, অপদার্থ এখনও বাংলাদেশের প্রেসিডেন্ট। একটা প্রেসিডেন্টকে আপনি এই ভাষায় বলতে পারেন না। উনি মিথ্যুক কীভাবে, অপদার্থ কীভাবে প্রমাণ করেন তো? আপনি করেন। আপনি যদি হয়, অনেক সময় মিথ্যুক এবং অপদার্থরা সবাইকে তাই মনে করে, এটা এক সময় হয়, কিন্তু আপনি এভাবে যে বললেন কথাটা, একটা কথা মাথায় রাখবেন ভাই, রাষ্ট্রপতি কেবল একজন ব্যক্তি না, রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান, এটা একটা ইনস্টিটিউশন। এটা সব দেশে এভাবে মানা হয়। যে সমস্ত দেশগুলো পার্লামেন্টারি সিস্টেমে চলে সেখানে রাষ্ট্রপতিকে একটা ইনস্টিটিউশন হিসেবে মানা হয়। ভারতের কথা ভাবেন, উদাহরণ দিয়ে বলি, ভারতে 2014 সালে যখন বিজেপি ক্ষমতায় আসলো
তখন কংগ্রেসকে হারিয়ে তো আসলো। তখন কংগ্রেস কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। তখনও প্রণব মুখার্জির মেয়াদ আরও কয়েক বছর বাকি ছিল। বিজেপি কিন্তু প্রণব মুখার্জিকে সরিয়ে দেয়নি। প্রণব মুখার্জি ওনার পুরো মেয়াদ শেষ করে তারপরে নেমেছেন। এবং তখন কিন্তু প্রণব মুখার্জি কংগ্রেসের হয়ে আন্দোলন করেন নাই, কারণ বাংলাদেশে এবং পৃথিবীর সব দেশেই মানে এই সমস্ত আপনার পার্লামেন্টারি সিস্টেম গণতন্ত্রে রাষ্ট্রপতি একজন নির্দলীয় লোক, যে কারণে রাষ্ট্রপতি হওয়ার আগে ওনাকে সকল দলের সঙ্গে তার সম্পর্ক ছেদ করে আসতে হয়। এবং আমাদের এই রাষ্ট্রপতিও কিন্তু উনি আগে আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, উনি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কে ছেদ করে এসেছেন। এবং আগামীতে যখন বিএনপি কোনো রাষ্ট্রপতি নির্বাচন করবেন তখন বিএনপি কিন্তু একই কাজ করবেন। হয়তো উনি ওনার দলের কোনো সিনিয়র লিডারকে রাষ্ট্রপতি বানাতে চাইবেন, কিন্তু ওই সিনিয়র লিডার কিন্তু রাষ্ট্রপতি ইলেকশন করার আগ মুহূর্তে, নমিনেশন সাবমিট করার আগ মুহূর্তে ওনার দল থেকে পদত্যাগ করে নমিনেশন সাবমিট করতে হবে। এটাই নিয়ম। এখন কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে, এখন তার অভিযোগ থাকলে সেটা নিয়ে আপনি এবার আলোচনা করবেন। একটা লোককে তো আপনাকে ছাড় দিতে হবে ভাই। দেখেন রাষ্ট্রপতি কে, আমি একটু বলে শেষ করি। বাংলাদেশে যে সংবিধান আছে এখন পর্যন্ত, যেহেতু নতুন সংবিধান এখন হয়নি, সংবিধান সংশোধিত হয়নি, পরিবর্তনও হয়নি, কাজে আমরা ওই সংবিধানটাই মানব। এবং আগের যে ইউনূস সরকার তারাও এই সংবিধানটাকে মেনেছেন বলে দাবি করেছেন, বাট মানেন নেই, আসলে অনেক ফাঁকি ঝুঁকি মারছেন। যাও, সে আলোচনা যাচ্ছি না। আমাদের এই সংবিধানের 48-এর 2 অনুচ্ছেদে কী বলা হয়েছে? বলা হয়েছে রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করিবেন। মানে উনি কিন্তু নাহিদ ইসলামের লেভেলের লোক না রে ভাই। উনি সকল এই দেশে যত লোক আছে সকলের উপরে ওনার স্থান। আপনি সকলের উপরে যার স্থান, তাকে আপনি গালাগাল করছেন নিচে বসে বসে। এটা একমাত্র মূর্খ, উন্মাদ অথবা শিশুরাই করতে পারে। আপনি শিশুরা আমি বুঝতে পারছি, বাকি দুটো নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কারণ আমি জানি না আপনি কোনটা। এছাড়া করা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আপনি দাবি করছেন রাষ্ট্রপতিকে সরাই দিতে হবে, দেন সরাইয়া কোন আইনে দিবেন? রাষ্ট্রপতিকে অভিশংসনের একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি সেটাও সংবিধানে লেখা আছে। যদি রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেন অথবা গুরুতর কোনো অসদাচরণ করেন, এরকম অভিযোগ থাকলে তাকে অভিশংসিত করা যাবে। কিন্তু সেজন্য কি করতে হবে? 151 জন সদস্যের স্বাক্ষরে, 151 কিংবা তার চেয়ে বেশি স্বাক্ষরে অভিযোগটাকে লিপিবদ্ধ করতে হবে, করে সেটা স্পিকারের কাছে দিতে হবে। স্পিকার সেটা বিচার বিশ্লেষণ করবে, করে 14 দিন পরে এবং 30 দিনের আগে, এই সময়ের মধ্যে উনি এটা নিয়ে আলোচনা করবে সংসদে। আলোচনা করার পর ভোট হবে এবং সেই ভোটে 2/3 লোকের সাপোর্ট লাগবে, তারপর উনি অভিশংসিত হবেন। তো আপনি প্রস্তাব আনেন না ভাই। আপনি যদি মনে করেন যে এই ঘটনা লোকটা খারাপ, ওকে ফাইন, আপনি এই প্রস্তাবটা আনেন। হ্যাঁ, আপনার আনতে গেলেও তো 151 জন লাগবে মিনিমাম, সমস্যা নাই। আপনারা তো 77 জন আছেন তো। তারপরে আর আপনি ওই 84 জনের সাক্ষ্য নিয়ে আসেন। 84 জন এমপিকে আপনি বলেন, বিএনপির এমপি অথবা অন্য কোনো দলের এমপি, ওদেরকে আপনি বলেন, ভাই আমরা তো এরকম রাষ্ট্রপতিকে অভিশংসিত করতে চাই, এই কারণে দেখেন এই তথ্য প্রমাণ আছে, আপনার কাছে ইচ্ছা করেন, আনেন না, সমস্যাটা কি? আনলে তো প্রস্তাবটা উঠবে, ওই ক্ষমতা আছে, দেখান। কিন্তু আপনি তা করবেন না। আপনি মেঠো বক্তৃতা করবেন সংসদে বসে, এই জন্য তো আপনাকে সংসদে পাঠানো হয় নাই। সংসদে 5টা মিনিট কথা বললে যে পরিমাণ খরচ হয়, সেই খরচ করে এখতিয়ার তো আপনার নাই এইভাবে অপচয় করার। তো এইগুলি কেন? রাষ্ট্রপতিকে আপনি আরেকটা কারণে অপসারণ করতে পারেন, যদি তার শারীরিক বা মানসিক অসামর্থ্য প্রমাণিত হয়। আবার সেই অভিযোগ কেন তুললেই হবে না, সেই অভিযোগ তুলতে হবে। তুললে পরে স্পিকার করবে কি, একটা মেডিকেল বোর্ড গঠন করবে। সেই মেডিকেল বোর্ডে রাষ্ট্রপতিকে আসতে বলবে, আপনি এখানে আসেন। মেডিকেল বোর্ড ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবে, করে যদি মনে করে যে উনি শারীরিক বা মানসিকভাবে অসামর্থ্য, কেবল তাহলেই এটাকে উনি আলোচনা করবেন এবং সংসদে তুলবেন। সংসদে তখন যদি 2/3 ভোট হয়, তখন উনি ওনার বিরুদ্ধে যায়, তখন উনি অপসারিত বলে বিবেচিত হবেন। ভাই এত সহজ না রে ভাই,
এটা কি ওই পাইছেন নাকি, রাজু পাইছেন, রাজু চত্বর পাইছেন? আপনাকে সংসদে পাঠানো হয়েছে এগুলি করার জন্য? রাষ্ট্রপতি, আবারও বলছি, রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান, ব্যক্তিটার কথা খেয়াল করে লাভ নাই। এখন বিএনপি, আপনার কথা অনুযায়ী বিএনপি উত্তেজিত হবে, হ্যাঁ ঠিক আছে আমরা করব, তো বিএনপি এর মধ্যে এই দুটার মধ্যে কোনো একটা ধারণা তো তাকে দিতে হবে। অথচ দেখেন আপনারা যেরকম গোয়ারতুমি করেন, রাষ্ট্রপতি নিজে কি বলেছেন, উনি কিন্তু একবার রয়টার্সের একটা ইন্টারভিউতে বলেছিলেন, যদি বিএনপি চায়, যদি বিএনপি মনে করে তারা এই রাষ্ট্রপতিকে রাখতে চায় না অথবা এই রাষ্ট্রপতির সঙ্গে কাজ করতে অস্বাচ্ছন্দ্য বোধ করছে, যদি এরকম চায় বিএনপি, তাহলে উনি নিজের থেকে পদত্যাগ করবেন। ভাই, এই যে সৌজন্যতা, এই যে ভদ্রতা, এটা বোঝার মতো ক্ষমতা মনে হয় আপনাদের নাই। চিৎকার চেঁচামেচি করে কাজ হয় না। একটা সিস্টেমে দেশ চলে, সংবিধান অনুযায়ী দেশ চলে, একটা নিয়মে চলে। আপনার ওই চিৎকার চেঁচামেচিতে দেশ চলবে না। আমার কথাগুলো তো রূঢ় হয়ে যাচ্ছে, কিন্তু এটাই বাস্তবতা। হতে পারে আপনি বলবেন যে না এটা আমার রাজনীতি, হ্যাঁ তাও হতে পারে, হয়তো এটাই আপনার রাজনীতি, এটাই আপনার অস্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি, এতে হতে পারে। কিন্তু এই রাষ্ট্রপতি যখন নাকি আপনার শপথ নিতে হয়, তখন কিন্তু এই রাষ্ট্রপতির কাছে শপথ নিতে আপনার কোনো আপত্তি ছিল না। বন্ধু উপদেষ্টা হয়েছিলেন এই রাষ্ট্রপতির আন্ডারে, এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছিলেন, নেন নাই? তখন বলতে পারতেন ওনার কাছে আমি শপথ নিব না, তা বলতে পারতেন না। কারণ ওটা বললে ওই উপদেষ্টার নরম চেয়ারটা পেতেন না। আমি ওনাদেরকে বলি, এনসিপির লিডারদেরকে বলি, ভাই জীবনে কি হতে চেয়েছিলেন জানি না, কিন্তু কোনোদিন মন্ত্রী হবেন, মানে উপদেষ্টা হবেন, অথবা এত দ্রুত এমপি হয়ে যাবেন, এই চিন্তা আপনারা করেন নাই। একটা সময়, একটা স্রোত আপনাদেরকে এখানে এনে দিয়েছে, যা দিয়েছে সেটাকে সদ্ব্যবহার করার চেষ্টা করুন। অপব্যবহার করে মানুষের কাছে নিজের অবস্থানটাকে দুর্বল করে দিয়েন না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।